ন্যূনতম বেতন 10,000 টাকার দাবিতে সাভারের আশুলিয়ায় চতুর্থ দিনের মতো চলছে পোশাক শ্রমিকদের কর্মবিরতি। পুলিশের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। বিশ্বের বিভিন্ন দেশে নারী শ্রমিক যাওয়ার হার বাড়লেও কমেনি হয়রানি, অভিযোগ বিশ্লেষকদের। সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ। এবং নরসিংদীতে দখল আর দূষণে অস্তিত্ব সংকটে ব্রহ্মপুত্র, বিপর্যয়ের মুখে পরিবেশ ও জীববৈচিত্র্য। দায়ীদের বিরুদ্ধে নেই কার্যকর পদক্ষেপ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সানবীর রূপল। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণার শেষ দিন আজ। দ্বিতীয়বারের মতো মেয়র, 27 জন ওয়ার্ড কাউন্সিলর ও 9 জন সংরক্ষিত কাউন্সিলর নির্বাচন করতে পুরো প্রস্তুত শীতলক্ষ্যাপাড়ের প্রায় 5 লাখ ভোটার। তাদের চাওয়া একটি বাসযোগ্য আধুনিক নগরী। বিশেষ করে সন্ত্রাসের চোখ রাঙানিতে নির্ভীক একজন মেয়র চান নগরবাসী। মাহমুদ রাকিবের রিপোর্ট। ঢাকার কোল ঘেঁষে শীতলক্ষ্যা নদীর পাড়ে প্রায় 73 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে 2011 সালে গঠিত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। রাজধানীর খুব কাছাকাছি এ শহরের মাঝ দিয়ে নদী বয়ে যাওয়ায় দিন দিন বন্দর ও শিল্পনগরী হিসেবে নারায়ণগঞ্জের গ্রহণযোগ্যতা বেড়েছে। 2011 সালে প্রথমবারের মতো সিটি নির্বাচনের পর এবার হতে যাচ্ছে দ্বিতীয়বারের নির্বাচনের ভোট গ্রহণ। তবে এবারই ব্যবহৃত হতে যাচ্ছে দলীয় প্রতীক। দলীয় প্রতীকের নির্বাচন হলেও ভোটারদের চাওয়া যোগ্য জনপ্রতিনিধি, যার কাছে এলাকার উন্নয়ন অগ্রাধিকার পাবে। 5 নং ওয়ার্ডের ওদিকে খুব ড্রেনের সমস্যা, ওদিকে মানুষ যাতায়াত করতে পারে না। নারীরা অবশ্যই সামনে আগায় যেতে হবে, ওই সুযোগটাও দিতে হবে। রাস্তাঘাট ভালো থাকবে, খেলার মাঠ থাকবে, বাচ্চাদের জন্য সুবিধা থাকবে, এটাই চাই। মেইন রোডে টাইলিং দরকার, ওইখানে আমাদের অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। রাস্তা পারে সমস্যা হয়, ওভারব্রিজ থাকলে আমরা নিরাপত্তামূলক ভাবে রাস্তা পারাপার করতে পারি। আমাদের হিন্দু সমাজে যেমন পূজা পাইলে আমরা যেমন সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারি। 22 ডিসেম্বরের সিটি নির্বাচনে 174টি ভোট কেন্দ্রে ভোট দেবেন 4,79,392 জন ভোটার, যেখানে নারীর তুলনায় পুরুষ ভোটার 3,636 জন বেশি। সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিতে প্রায় 4,000 কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ভোটাররাও নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করে এমন জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান, যিনি নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। বাড়ি করতে লাগলে, বালু ফেলতে লাগলে সব ক্ষেত্রে আমাদের চাঁদা দিয়ে চলতে হয়। তো এইগুলি থেকে যাতে আমরা রক্ষা পাই। যে লোক সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে অতীতেও ভয় পায় নাই, এখনো ভয় পাবে না, ভবিষ্যতেও সেই লোককে নারায়ণগঞ্জবাসী নির্বাচন করুক। আমি মার্কা দিয়ে বুঝি না, যিনি কাজ করতে পারে তাকেই যাতে জনগণ রায় দেয়। সবকিছু মিলিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের চাওয়া একজন সৎ, দক্ষ, নির্ভীক ও দেশপ্রেমিক মেয়রের, যিনি নগরীর যানজট নিরসন ও পার্কিং সুবিধা সহ উদ্যোগ নেবেন বন্দর নগরীর ব্যবসায়ীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শীতলক্ষ্যা নদী রক্ষায়। এছাড়া নগরবাসী এমন একজন মেয়র চান, যিনি দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করবেন সব ভোটারদের জন্য। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় আছেন রিপোর্টার মাহমুদ রাকিব এবং পাইকপাড়া এলাকায় আছেন রিপোর্টার রাশেদ লিমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, তবে প্রথমে রাকিবের কাছে। রাকিব, রূপল, শেষ দিনের প্রচারণা আসলে যতটুকু সাধ্য আছে সেলিনাহাজ আইভি তিনি তার সবটুকু সাধ্য দিয়ে আপনি দেখছেন যে প্রচারণা চালাচ্ছেন। এই মুহূর্তে তিনি আছেন দেওভোগের একটি একদমই পাড়া মহল্লার মধ্যে আছেন, যেখানে সেলিনাহাজ আইভি তার নেতাকর্মীদের নিয়ে এখানে প্রচারণা চালাচ্ছেন। এবার আপনি দেখছেন যে এখানকার সাধারণ মানুষ তাকে ফুলের মালা দিয়ে, ফুলের পাপড়ি দিয়ে বরণ করে নিচ্ছে। এক কথায় ফুলের শুভেচ্ছা দেয়া হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সেলিনাহাজ আইভির সঙ্গে তার নির্বাচনী ইশতেহার বিষয়ে। তো তিনি যে বিষয়টি বলেছেন, তিনি আনুষ্ঠানিকভাবে কোনো ইশতেহার মূলত দিবেন না। তিনি বলেছেন যে তার যে অসম্পূর্ণ কাজ, গত নির্বাচনে যেসব ইশতেহার ছিল বা গত নির্বাচনে যেসব প্রতিশ্রুতি ছিল, মূলত সেগুলোই তিনি এবার বাস্তবায়ন করবেন এবং যে উন্নয়নগুলো বাকি আছে সেগুলো সম্পন্ন করবেন। এছাড়া তিনি বলেছেন যে
নারায়ণগঞ্জের শহরের মধ্যে থেকে যেসব খাল রয়েছে সেই খালগুলোকে তিনি পরিবেশ বান্ধব পার্ক হিসেবে গড়ে তুলবেন এবং যেসব ছোটখাটো পুকুর রয়েছে সেই পুকুরগুলোকে তিনি একটি পার্কের মতো গড়ে তুলবেন। পুকুরের আশপাশে তিনি পার্ক গড়ে তুলবেন যেখানে সাধারণ মানুষ গিয়ে কিছুটা সময় ব্যয় করতে পারবে, যেখানে পরিবার পরিজন নিয়ে মানুষ যেতে পারবে। সব মিলিয়ে তিনি যে বিষয়টি প্রাধান্য দিচ্ছেন যে একটি পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার বিষয় বলছেন। এছাড়া তিনি আমাদেরকে আরো বলেছেন যে এই নগরীর একটি সবচেয়ে আলোচিত সমালোচিত বিষয় হলো সন্ত্রাসের বিষয়। তো তিনি সে বিষয়টি বলেছেন যে তিনি গত মেয়াদে যখন মেয়র ছিলেন তখন তিনি যেভাবে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ছিলেন তিনি এবারও সেভাবেই থাকবেন। তিনি কোনো সন্ত্রাসীকে এই নারায়ণগঞ্জ শহরে, নারায়ণগঞ্জ মহানগরীতে মাথা চারা দিয়ে উঠতে দিবেন না, সে যত বড় সন্ত্রাসী হোক। তিনি সে বিষয়টিও কিন্তু গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এছাড়া তিনি কথা বলেছেন বিএনপি মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের বিষয়। তিনি যে বিষয়টি বলেছেন যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান অভিযোগ তিনি শুরু থেকেই করে আসছেন এবং তিনি বলছেন এটি একটি বিএনপির চারিত্রিক বৈশিষ্ট্য যে তারা প্রতিপক্ষের বিষয়ে সবসময় অভিযোগ করে যায়। সেই বৈশিষ্ট্যর হিসেবেই সাখাওয়াত হোসেন খান মূলত নানান অভিযোগ করছেন বলে সেলিনা আইভী আমাদেরকে জানিয়েছেন। তো আজকের এই প্রচারণা চলবে রাত 12টা পর্যন্ত এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি সেলিনা আইভী আজ সারাদিন অর্থাৎ সকাল 9টা থেকে যেটি শুরু হয়েছে তা চলবে মাঝরাত পর্যন্ত। এর মাঝে তিনি যতটুকু বিশ্রাম নেবেন এবং এই মোটামুটি প্রচারণা চালিয়ে তিনি সাধারণ মানুষকে তার যে প্রতিশ্রুতি এবং শেষ মুহূর্তের মতো যার যার কাছে যাওয়া যায় যতটুকু যাওয়া যায় তিনি সে চেষ্টাই করছেন। তো মোটামুটি আমরা সেলিনা আইভীর সঙ্গে আজ সারাদিন আপনাদেরকে মোটামুটি জানাতে পারবো যে শেষ মুহূর্তে তিনি আর কি কি প্রতিশ্রুতি নগরবাসীর জন্য দিয়ে থাকেন। তো মোটামুটি আমার কাছে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা আইভীর প্রচারণার এই ছিল সবশেষ খবর। আমাদের সহকর্মী রাশেদ লেমন আছেন নগরীর অন্য একটি এলাকায়, আমরা একটু যেতে তার কাছে। রাশেদ, আপনার ওখানে কি খবর প্রচারণার? রাকিব যেমনটি জানাচ্ছিলেন যে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা আইভীর প্রচারণার খবর, তেমনি অপরদিকে কিন্তু বিএনপির যে প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান তিনিও কিন্তু আসলে সকাল থেকেই প্রচারণা চালিয়েছেন। রূপল, আজকে যেহেতু শেষ দিন সে কারণে আসলে কিন্তু প্রার্থীরা চাচ্ছেন না তাদের আসলে একটি মুহূর্ত নষ্ট করতে। তারা কিন্তু সেই সকাল থেকে আমরা দেখছি যে সাখাওয়াত হোসেন নগরীর 16 নম্বর ওয়ার্ড থেকে শুরু করেছেন, তারপর তিনি 15, 17 এই ওয়ার্ডগুলোতে এরই মধ্যে 3টি ওয়ার্ড তিনি ঘুরিয়েছেন এবং ঘুরে ঘুরে অলি গলি বা প্রধান সড়কে গিয়ে তিনি কিন্তু আসলে আমরা দেখছি যে চেষ্টা করছেন যে যত দ্রুত সম্ভব অল্প সময়ের মধ্যে ভোটারদের কাছে কাছে বা দাঁড়ে দাঁড়ে শেষ মুহূর্তে না যেতে পারলেও তারা কিন্তু জাস্ট ভোটারদের কাছে তার বার্তাটা পৌঁছানোর চেষ্টা করতেছেন। যেই কারণে আমরা দেখছি আজকে কিন্তু খুব মোটা বলতে গেলে একটু দ্রুতই উনি প্রচারণা চালাচ্ছেন এবং গলিতে গলিতে গিয়ে লিফলেট বিতরণ করছেন এবং গতকালকে উনি ওনার নির্বাচনী ইশতেহার দিয়েছেন, সেই ইশতেহারের যে লিফলেটগুলো সেগুলো বিতরণ করছেন। মাঝে মাঝে আমরা দেখছি কোথাও একটু দাঁড়িয়ে পথসভার মতো করে উনি ওনার নির্বাচনী প্রতিশ্রুতি বা যে ওয়ার্ডে যাচ্ছেন সেই ওয়ার্ডের বা সেই এলাকার কিছু সমস্যা শুনে বা সমস্যার কথা আগে জেনে সেই সমস্যার সমাধান প্রতিশ্রুতি দিচ্ছেন যে উনি নির্বাচিত হলে সেই সমস্যাগুলো তিনি যে সমাধান করবেন এই প্রতিশ্রুতিগুলো তিনি দিচ্ছেন। এবং তার সঙ্গে আমরা কিন্তু আজকে দেখেছি মহানগর এবং জেলা বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু আজকে দেখেছি যে তার সঙ্গে তার এই যে শেষ মুহূর্তের প্রচারণায় অংশ নিচ্ছেন। এবং আরো যে বিষয়গুলো রয়েছে যে তারা কিন্তু ওনাকে যে দেখছি যে উনি আজকে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বললেন শেষ মুহূর্তে উনি বললেন যে ওনার এতদিনের প্রচারণায় উনি কিন্তু বলছেন যে সাধারণ মানুষ উনি যেটা দাবি করেছেন সাধারণ মানুষের যে ধানের শীষে উনি জোয়ার দেখতে পেয়েছেন বলে উনি দাবি করেছেন এবং উনি বলছেন যে এই নারায়ণগঞ্জের ভোটাররা তাকে 22 ডিসেম্বর ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন বলেও তিনি আশাবাদ জানিয়েছেন। পাশাপাশি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উনি কথা বলেছেন যে আইন
আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি সুষ্ঠু না হলেও উনি বলেছেন যে এখন পর্যন্ত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেটা সন্তোষজনক। যদিও উনি বারবারই বলেছিলেন সেনা মোতায়েনের কথা, এবং শেষ মুহূর্তে যেহেতু সেনা মোতায়েন হয়নি, উনি যেটা বলছেন যে এই বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে এমন পরিস্থিতি থাকলেও একটি সুষ্ঠু নির্বাচনের সম্ভব বলে তিনি মনে করেন। এবং পাশাপাশি তিনি বলছেন যে শেষ মুহূর্তে এসে তিনি নির্বাচন কমিশন এবং পাশাপাশি সরকার এবং নির্বাচনের সরকার এবং এই নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চান এবং আস্থা রেখে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছেন। পাশাপাশি আরেকটি জিনিস উনি বলেছেন যে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ফলাফল যেটাই হোক তার অনুকূলে যাক কিংবা তার প্রতিকূলে যাক, যে ফলাফলই হোক সুষ্ঠু নির্বাচন হলে তিনি সেটা মেনে নেবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল প্রচারণার আমার কাছ থেকে এখনকার মতো সবশেষ খবর। রূপল। 22 তারিখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, আর নির্বাচনের আজই শেষ দিন প্রচারণার। আর সে খবর জানাচ্ছিলেন মাহমুদ রাকিব এবং জানাচ্ছিলেন রাশেদ লিমন। সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের ঘটনায় গতরাত থেকে একটি ইস্যুতে সমঝোতা হলেও আজও সকাল থেকে বেতন ভাতা বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিক ও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের টিয়ার সেলে আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে শ্রমিকরা কারখানার হাজির হলেও কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হন। পরে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় ন্যূনতম 10,000 টাকা বেতন ভাতা বাড়ানোর দাবিতে স্লোগান দেন তারা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এতে আহত হন অন্তত 10 জন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে প্রশাসনের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা মেনে নেয়নি শ্রমিকরা। গত শনিবার ন্যূনতম 10,000 টাকা মজুরি ও ভাতা বাড়ানোর দাবিতে কর্মবিরতি শুরু করে পোশাক শ্রমিকরা। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে নারী শ্রমিক যাওয়ার হার বেড়েছে। এদের মধ্যে বেশিরভাগই যাচ্ছেন হাউসকিপিং বা গৃহস্থলী কাজে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে নিয়ম নীতি মেনে বা নিরাপত্তা নিশ্চিত করেই তাদের বিদেশে পাঠানো হচ্ছে। গবেষকরা বলছেন সৌদি আরবে নারী শ্রমিকদের হয়রানি, অধিকার বঞ্চিত করা সহ নানা অভিযোগ এখনও অব্যাহত আছে। এক্ষেত্রে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। শফিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। সৌদি আরব ও জর্ডানে যেতে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ সেন্টার বিকেটিটিসিতে গৃহস্থালী কাজের উপর প্রশিক্ষণ নিচ্ছেন মুন্সিগঞ্জ থেকে আসা সুমন আক্তার। কথা হয় তার মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কজনের সাথে। কিভাবে জুস ব্লেন্ডারে বানাতে হয় ওটাও আমাদের দেখাইছে, তারপরে কিভাবে কফি মেকার ব্যবহার করতে হয় ওটাও আমাদের শিখাইছে। পাশাপাশি আমাদের আরো অনেক রকমের ভাষা, চলাফেরা, কিভাবে কি বলতে হবে, কিভাবে ওখানে যেতে হবে। চাকরি করি, আমার হাজবেন্ডও করে, আমিও করি, তো দুইজনে যা ইনকাম করি চলে আমাদের ভালোভাবে, কিন্তু সঞ্চয় কিছুই থাকে না আমাদের। তো যাইতেছি যে যদি কিনা কিছু সঞ্চয় করা যায়। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের 13টি দেশে বিভিন্ন কাজে যাচ্ছেন নারী শ্রমিকরা। পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথম 9 মাসে বিদেশ পাড়ি দিয়েছেন 91,484 জন। এর মধ্যে সৌদিতে 58, জর্ডানে 19 এবং ওমানে গেছেন 11%। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে শ্রমিকদের যে কোনো সমস্যা সমাধানে দূতাবাসগুলো তৎপর রয়েছে। সৌদি আরবের নারী কর্মীদের নিরাপত্তার জন্য একটি সেফ হোম ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া সংশ্লিষ্ট দেশসমূহে অবস্থিত শ্রম উইং থেকে নারী ও পুরুষ কর্মীদের নিরাপত্তার সুযোগ সুবিধা নিশ্চিত করতে সার্বক্ষণিক আমাদের মিশন কাজ করে যাচ্ছে। নারী শ্রমিকদের বিদেশ যাওয়ার হার ইতিবাচক হলেও গবেষকরা বলছেন তাদের হয়রানি, অতিরিক্ত কাজ সহ নানা ধরনের অভিযোগ এখনো অব্যাহত আছে। তাদেরকে 12 ঘন্টা করে কাজ করানো হচ্ছে। তাদের যে ধরনের রাইটসগুলো, আমাকে বাইরে তারা যাওয়ার, তাদের বিনোদনের জায়গাগুলো তাদেরকে বন্ধ করে রাখছে। এই জিনিসগুলো আমরা সৌদি আরব থেকে খুব প্রচন্ড আমরা নিউজগুলো পাচ্ছি। এখন এগুলোকে আপনার নেগোসিয়েশনের প্রয়োজন আছে সরকার টু সরকারের ক্ষেত্রে। মানসিক অপূর্ণতা, কাজের অদক্ষতা ও সমসাময়িক জ্ঞানের অভাবে অনেক নারী শ্রমিককেই দেশে ফেরত আসতে হয়। জীবিকার টানেই ঘর সংসার ছেড়ে বিদেশ পাড়ি দিতে এমন প্রশিক্ষণ নিচ্ছেন এই শ্রমিকরা। তবে সঠিকভাবে নিয়ম নীতি না মেনে বিভিন্ন সময় শ্রমিক প্রেরণের ফলে বিভিন্ন কারণে তাদের হয়রানির শিকার হতে হয়। এক্ষেত্রে সরকারকে শুধু শ্রমিক রপ্তানি ক্ষেত্রে প্রতিযোগী না হয়ে অন্যান্য দেশের মতো শ্রমিকদের কাজের সুন্দর পরিবেশ ও অধিকার নিশ্চিত করে শ্রমিক প্রেরণের পরামর্শ সংশ্লিষ্টদের।
কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শ্রমিকদের মজুরি এবং জেন্ডার সমতা বিষয়ে রাজধানীর ডেইলি স্টার ভবনে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে বক্তব্য রাখছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ন্যূনতম মজুরির বিষয়টি কিন্তু কেন করতে তারা কেউ বলতে পারে না। আমি জিজ্ঞাসা করছি শ্রমিকদের আপনি কেন আন্দোলন করেন, তারা কেউ বলতে পারে। কেউ বলে তার ব্যক্তিগত সমস্যা, কেউ বলে যে ফ্যাক্টরিতে খারাপ আচরণ করছে, কেউ বলে আমি একটা ইঞ্জিন পাই না, কেউ বলে যে আমাকে সাসপেন্ড করছে, নানান কথা। মানে অর্গানাইজ ওয়েতে সুসংগঠিত ভাবে কোন নির্দিষ্ট দাবি নিয়ে কেউ কোনো কথা বলতে পারে না, এখনো বলে না। তাহলে আপনারা কি যারা এই ধরনের কাজগুলো করছে তাদেরকে একত্রিত করে তাদের কোনো ভাষ্য করার শোনার চেষ্টা করেছেন কিনা? কালকে মন্ত্রী একটু বলে আপনাকে মনে হয় লক্ষ লক্ষ শ্রমিক শোনা যাবে, এইটা মন্ত্রী সম্ভব না। কিন্তু গতকালকে আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় এসছে যে তারা বলছে যে ন্যূনতম মজুরি 15,000 টাকা করার দাবি তারা জানিয়েছেন, কিন্তু দাবি পাই না। আপনি তো এক কথা বললাম, কোন দাবি পাইনি তোমরা। এই আমাদের নেতৃত্বে কি বললো দাবি দেওয়ার? আপনি তো সাংবাদিক, আপনার তো জানা উচিত যে কোন দাবি দেওয়া করতে হলে লেবার ল অনুযায়ী করতে হবে। লেবার ল অনুযায়ী শ্রমমন্ত্রী হিসেবে আজকে পর্যন্ত মৌখিকভাবে বা লিখিতভাবে কোনো ক্লেম, কোনো দাবি আমরা পাই না। ওনারা কিন্তু দুজনে বাংলাদেশের বড় দুটো ফেডারেশনের নেতৃবৃন্দ, তারা কিন্তু এখন কোনো দাবি দেন নাই। দাবি পাই নাই তো আমি কি বুঝবো? আমি তো কোনো দাবি পাই নাই, আমি কোনো ক্লেম পাই নাই। এবং লেবার অনুযায়ী ক্লেম আসতে হবে, তো আসে নাই তো, না আসতে কিভাবে আমরা কি করবো? 2021 সালের মধ্যে দেশের পোশাক খাত থেকে $50 বিলিয়ন রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে এই খাতে বহুমুখীকরণ জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে নতুন বাজার তৈরি করা, বাণিজ্যিক ও কূটনৈতিক তৎপরতা বাড়ানো সহ বেশ কিছু চ্যালেঞ্জ সমাধান করার জন্য তাগিদ দিয়েছেন তারা। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে গার্মেন্টস শিল্প। 2021 সালে স্বাধীনতার 50 বছর পূর্তিতে এই খাত থেকে $50 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিজিএমইএ। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে পোশাক খাত থেকে সেন্টার অফ এক্সেলেন্স ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রি সিবাই এর করণীয় নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিবাই এর পরিচালক রেজাউল হাসনাত ডেভিড। দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা তাদের পরামর্শ তুলে ধরেন সেমিনারে। তারা বলেন, বাংলাদেশের কাঙ্ক্ষিত রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে অবকাঠামোগত উন্নয়ন, পোশাক কারখানায় শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য খাতে কূটনৈতিক দক্ষতা আরও জোরদার করতে হবে। রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে অবকাঠামোগত উন্নয়ন, বন্দরের আধুনিকায়ন ও জিএসপি সুবিধা নিয়ে কাজ করতে হবে। পোশাক খাতের উন্নয়নে সরকারি সহযোগিতা আরো বাড়ানো দরকার। প্রয়োজনে আলাদা মন্ত্রণালয় গঠন করতে হবে। পোশাক খাতের রপ্তানিকে আরো গতিশীল করতে শ্রমিক ও মালিকদের সম্পর্ক উন্নয়ন ঘটাতে হবে। উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজনে আইএলও সহ অন্যান্য উন্নয়ন সহযোগীরাও কাজ করবে। এটা ফ্যাশন ইন্ডাস্ট্রি, শুধু পণ্য উৎপাদন করলেই হবে না, নতুন নতুন ধারণাও নিয়ে আসতে হবে। চীনের বাজার এখন এশিয়ার অন্যান্য দেশে ছড়িয়ে পড়ছে, বাংলাদেশের সেদিকে খেয়াল রাখা উচিত। পাশাপাশি বিজনেস ডিপ্লোমেসিও রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলার আশ্বাস দেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এর নেতারা। $50 বিলিয়ন করতে হলে আমাদের মোর দেন 10% আমাদেরকে এক্সপোর্ট গ্রোথ হতে হবে, বাট এক বছর কিন্তু সেই গ্রোথটা আমরা অ্যাচিভ করতে পারি না। ইন্টারন্যাশনালি কিন্তু টোটাল এক্সপোর্ট কমে গেছে এবং ইন্টারন্যাশনালি ইউনিট প্রাইসও কমেছে, বাট আমাদেরকে রিসার্চ করে বের করতে হবে যে কিভাবে আমরা এই চ্যালেঞ্জটা অ্যাচিভ করতে পারি। রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে শ্রমিকদের পেশাগত দক্ষতা বাড়াতে কাজ চলছে বলে জানান বিজিএমইএ নেতারা। তানিন মেহেদি, সময় সংবাদ। নরসিংদীতে দখল আর দূষণের কবলে পড়ে অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদ। শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য ও অব্যাহত দখলে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য। দীর্ঘদিন ধরে এই অবস্থা চললেও দায়ীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না প্রশাসন। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একসময় নদীপথে ব্যবসা বাণিজ্য সহ জীবনযাত্রার মান উন্নয়নে বিরাট ভূমিকা ছিল নরসিংদী দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের। কিন্তু অপরিকল্পিত শিল্পায়নের কারণে দীর্ঘদিন ধরে শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে এই নদীতে। এসব বর্জ্যের প্রভাব ও অব্যাহত দখলের কারণে এখন মরা খালে পরিণত হয়েছে, পাল্টে গেছে নদের চিত্র। পানি ধারণ করেছে কোথাও লাল, কোথাও আবার কালচে বর্ণ।
এতে বিপন্ন নদীতে জীববৈচিত্র্যের অস্তিত্ব। আশেপাশে এই মিল কারখানা যেগুলো আছে, বাদার্স ড্যাং আছে, বিসমিল্লা ড্যাং আছে, আরো এরকম সামনে কিছু ড্যাং আছে, এর জন্য এই অবস্থা। এটার পানি বিষাক্ত হয়ে গেছে, হাত দিলে হাতে জ্বলা জায়গা অ্যাসিড সিস্টেম। প্রাথমিক যে ফর্মালিটিগুলো আছে আমরা সবগুলাই চেষ্টা করছি, বাস আজ পর্যন্ত কোনো দিন এটা সুফল পাইনি। অভিযোগ রয়েছে গড়ে ওঠা বেশ কিছু বৃহৎ শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার ইটিপি স্থাপন করা হলেও এসব চালু রেখে অপরিশোধিত বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। পরিবেশ অধিদপ্তর বলছে নদ দূষণ রোধে দায়ী কারখানাগুলোকে নিয়মিত জরিমানা করা সহ পর্যবেক্ষণে রাখার পরও ঠেকানো যাচ্ছে না নদী দূষণ। রাতের বেলা আমাদের মনিটরিং কার্যক্রম বন্ধ থাকে, এই সময় কিছু অসাধু ব্যবসায়ী যদি ইটিপি বন্ধ রাখে তাহলে হয়তো নদীতে পানি যায়। তবে যদি আমরা প্রমাণ পাই যে সে তার ইটিপি বন্ধ রয়েছে, তাৎক্ষণিকভাবে আমরা প্রতিষ্ঠান মুখ্য না, যেটাই হোক, যেই প্রতিষ্ঠানই হোক, আমরা ব্যবস্থা নিব। নদী দখলের কথা স্বীকার করে জেলা প্রশাসক জানালেন, নদী দখল বন্ধে দায়ীদের তালিকা তৈরি করে পাঠানো হবে নদী রক্ষা কমিশনে। অনেকেই হয়তো নদী জায়গা দখল করে বলেছেন, তাদেরটা আবার রেকর্ডীয় জমি হয়ে গেছে। তখন তাদের তালিকাটি যদি কমপ্লিট সম্পন্ন করতে পারি, এটা আমরা নদী রক্ষা কমিশনের কাছে দিয়ে তাদের নির্দেশনা চাইব। নরসিংদী সদর উপজেলার 15 কিলোমিটার এলাকা জুড়ে বয়ে গেছে ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদ, যার প্রায় বেশিরভাগ অংশ দখল করে শিল্প কারখানা ও বসতঘর স্থাপন করেছেন প্রভাবশালীরা। সময় সংবাদ, নরসিংদী। রাজধানীর এলিফ্যান্ট রোডে যমুনা ব্যাংকের 111তম শাখার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গাজী গোলাম মর্তুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম। আমরা এখান থেকে যে গরিব দেশে এই দীর্ঘ সময় আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, 891টি স্ট্র্যাটেজিক। মানিকগঞ্জের শিবালয়ে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করল ইসলামী ব্যাংক। গতকাল শিবালয় উপজেলার টেকপাড়া লতিফ প্লাজায় ইসলামী ব্যাংকের 315তম শাখার উদ্বোধন করেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুল মান্নান। এ সময় ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আব্দুল মান্নান সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরীয়তের পুরোপুরি অনুসরণ। মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ঔষধ ফার্মেসিতে মজুদ, প্রদর্শন এবং বিক্রিতে শাস্তির আওতা বাড়ছে। গতকাল সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে জাতীয় ঔষধ নীতি 2016 এর খসড়া অনুমোদন দেয় সরকার। পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রতি বছর ওষুধের খুচরা মূল্য তালিকা হালনাগাদ করে তা অনলাইনে প্রকাশ করতে হবে। বর্তমানে বিশ্বের 122টি দেশে জীবন রক্ষাকারী ওষুধ রপ্তানি করছে বাংলাদেশের বেশ কিছু ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এতে বিদেশের মাটিতে যেমন আস্থা কুড়িয়েছে বাংলাদেশ, তেমনি রপ্তানি পণ্যের তালিকাতেও গুরুত্বপূর্ণ স্থান করেছে এই পণ্যটি। অতি প্রয়োজনীয় এই পণ্যটির উৎপাদন এবং বিপণনে সবশেষ নীতিমালা প্রণীত হয়েছিল 2005 সালে। এরই মধ্যে পেরিয়ে গেছে 11 বছর। সার্বিক কারণে নীতিটি নতুন করে প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে জাতীয় ওষুধ নীতি 2016 এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা বিবেচনায় নিয়েই নীতিটি প্রণীত হয়েছে। 2005 সালে সর্বশেষ জাতীয় ওষুধ নীতি প্রণয়ন করা হয়। এর মধ্যে 11 বছর পার হয়ে গেছে। তো এই দীর্ঘ সময়ের মধ্যে অনেক পরিবর্তন সাধিত হয়েছে, এর জন্য নতুনভাবে এই ওষুধ নীতি প্রণয়ন করার প্রস্তাব এসেছে। মোটামুটিভাবে আন্তর্জাতিক যে চাহিদাগুলো আছে, WHO বা আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এদের যে চাহিদা আছে সেই চাহিদাগুলো আমাদের নীতিমালাতে সন্নিবেশ করা হয়েছে। প্রতিটি ওষুধ উৎপাদন এবং আমদানির ক্ষেত্রে পৃথক নিবন্ধন করতে হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ওষুধ খাত তদারকিতে ন্যাশনাল রেগুলেটরি অথরিটি নামের একটি প্রতিষ্ঠান গঠনেরও সুপারিশ করেছে মন্ত্রিসভা। মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে মজুদ, প্রদর্শন, ওষুধের মোড়ক বা ধারকের উপর নির্দেশিত মেয়াদ পরিবর্তন বা অস্পষ্ট করে বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। এটা একটা গাইডলাইন। এখন শাস্তিটা বিধান করবে আইন। মূল্য নির্ধারণের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী প্রতি বছর অন্তত একবার ওষুধের মূল্য তালিকা হালনাগাদ করা হবে। জনগণের অবগতির জন্য সকল ওষুধের খুচরা মূল্য ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়াও জাতীয় দক্ষতা উন্নয়নমূলক কর্মকাণ্ডে অতিরিক্ত অর্থায়ন নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল গঠন এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি নামে একটি লিগ্যাল অথরিটি প্রতিষ্ঠার প্রস্তাবেও অনুমোদন দিয়েছে সরকার। আর 4-8 হলো
দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে ওষুধ নীতিমালা 2016 বাস্তবায়ন করা গেলে ওষুধের দাম মানের ক্ষেত্রে অস্বচ্ছতা দূর হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আবম ফারুক। তবে প্রতি বছর ওষুধের খুচরা দাম নির্ধারণের আগে অবশ্যই সব পক্ষের মতামত নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। গতকাল সময় সংবাদে একথা বলেন তিনি। বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা কমিটি থাকবে এবং সেখানে রুগীরও প্রতিনিধি থাকুক। সেখানে ওই ওষুধ দোকানদার আসতে চায় আসুক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন যারা চিকিৎসক তারাও আসুক, কোম্পানি যারা বানাচ্ছে তাদের প্রতিনিধি থাকবে এবং সরকারের প্রতিনিধি থাকবেই। এবং এই সর্বসম্মত দামগুলো প্রতিটা ওষুধের দোকানে ওই চার্ট লাগানো থাকবে গ্যাজেট অনুযায়ী। তো এখন যদি সরকার নিজে গ্যাজেট ঘোষণা করেন তখন কিন্তু ইচ্ছা করলেই কোম্পানি ঘন ঘন চেঞ্জ করতে পারবে না। জনগণ আশা করি ভুক্তভোগী হবে না, কারণ হলো যে দোকানে কিন্তু সে 1 টাকাও বেশি নিতে পারবে না, নিলে তার লাইসেন্স বাতিল হয়ে যাবে। বান্দরবানে 21 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বোমাং সার্কেলের ঐতিহ্যবাহী রাজস্ব আদায়ের অনুষ্ঠান 139তম রাজপুন্নাহ বা রাজার মেলা। মেলাকে ঘিরে তাই জেলার সর্বত্রই এখন সাজ রব। এ মেলায় দুর্গম পাহাড়ি এলাকা থেকে 11টি আদিবাসী সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন উপহার নিয়ে রাজ দরবারে এসে জড়ো হন। পরে তারা রাজার আশীর্বাদ নিয়ে কর পরিশোধ করেন। প্রতি বছরের মতো এবারও উৎসব উপলক্ষে সাজানো হয়েছে পুরো জেলাকে। আয়োজন করা হচ্ছে বিশেষ মেলা, সার্কাস, যাত্রাপালা ও পুতুল নাচের। রাজপুন্নাহ উপভোগে ইতিমধ্যে দেশি বিদেশি পর্যটকরা আসতে শুরু করেছেন পর্যটন শহর বান্দরবানে। এদিকে পুরো উৎসবকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। এখানে দেশ বিদেশ থেকে অনেক লোকজন এই মেলা উপভোগের জন্য বান্দরবান আসেন। এই মেলায় সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওয়ান ব্যাংকের মাধ্যমে বিনিয়োগের উদ্দেশ্যে প্রভিডা একটি চুক্তি স্বাক্ষর করেছে। নতুন স্বয়ংক্রিয় পোল্ট্রি ও ফিশ ফিড প্রকল্পের অর্থ সংস্থানের জন্য 6টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগের ব্যবস্থা করে ওয়ান ব্যাংক। রাজধানীর একটি হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভিডা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নবী সহ 6 ব্যাংকের ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। দেশের শীর্ষ ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অপসনিন ফার্মা লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা অনুষ্ঠিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আব্দুস সবুর খান, ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রৌফ খান সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে 2016 সালের বিক্রয় কার্যক্রমের বিভিন্ন দিক এবং 2017 সালের বিপণন ও বিক্রয় পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। এয়ারবাসের কাছ থেকে 100টি যাত্রীবাহী বিমান কিনবে ইরান। সোমবার এ সংক্রান্ত একটি চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। চুক্তি অনুযায়ী আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে একটি বিমান ডেলিভারি নেবে ইরান। এয়ারবাস কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে যে কোনো দিন এই চুক্তি স্বাক্ষর হবে বলেও জানায় তেহরান। তবে কয়েকটি মাধ্যম ও কয়েকটি বৃহত্তম আকারে বিমান কেনা হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত হয়নি দুপক্ষের মধ্যে। এদিকে ইরানকে A320 ও A321, A330, A3350 মডেলের বিমান সরবরাহ করা হবে বলে জানিয়েছে এয়ারবাস। এর আগে বোয়িং এর কাছ থেকে 80টি যাত্রীবাহী বিমান কিনে নেয়ার চুক্তি করে তেহরান। স্পেন সরকারের ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে মাদ্রিদের রাস্তায় বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর এটি প্রথম সরকার বিরোধী বিক্ষোভ। এ সময় বিক্ষোভকারীদের সরকারের নেয়া ব্যয় সংকোচন নীতি সহ বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন। সরকারি ব্যয় কমাতে স্প্যানিশ সরকার দেশের মানুষকে বিপাকে ফেলেছে বলে অভিযোগ করেন তারা। IMF এর তথ্য অনুযায়ী স্পেনের প্রতি বছর বেকারত্বের হার 3% বাড়ছে। সংস্থাটি জানায় স্পেনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে স্থিতিশীলতা আনতে এখনই পদক্ষেপ গ্রহণ করাও জরুরি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে বেকারত্বের হার বাড়ার ক্ষেত্রে গ্রিসের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের খবরাখবর। লেনদেনের খবর জানাতে বিস্তারিত জানতে আরো চলে যাচ্ছে ডিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে। ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে অবস্থা শুরুতে সেটি হচ্ছে
ডিএসসি এক্স অর্থাৎ প্রধান সূচক সেটি এখন অবস্থান করছে 4,967 পয়েন্টে এবং ডিএসসি এস অর্থাৎ সরিয়া ভিত্তিক সূচক এটি অবস্থান করছে 1,117 পয়েন্টে 73 পয়েন্টে এবং ডিএসসি 30 এটি অবস্থান করছে এখন 1,808 পয়েন্টে এবং দেখতে পাচ্ছি যে তিনটি সূচকই ঊর্ধ্বমুখী অবস্থা আমরা লক্ষ্য করছি এবং দেখতে পাচ্ছি যে তিনটি সূচকের এখনো পর্যন্ত যে লেনদেনের পরিমাণ সেই টাকার অঙ্কে এখন লেনদেন হয়েছে 310 কোটি টাকার মতো এবং দর বাড়া 100 প্রতিষ্ঠানের মধ্যে 117টি প্রতিষ্ঠানের এখনো পর্যন্ত দর বেড়েছে এখনো পর্যন্ত 177টি প্রতিষ্ঠানের দর বেড়েছে 83টি প্রতিষ্ঠানের দর এখন কমেছে এবং 40টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এবার জানিয়ে দেব টপ 20 শেয়ার লেনদেনের খবরাখবর অর্থাৎ সেরা 20 যে প্রতিষ্ঠানগুলি লেনদেনের শীর্ষে আছে সেই 20 প্রতিষ্ঠানের খবরাখবর আমরা এখন জানিয়ে দেব। 20টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম যে অবস্থান করছে ওএলএ লিমিটেড সেটি হচ্ছে এখন 24 টাকা 20 পয়সায় সর্বশেষ লেনদেন করেছে এবং সর্বোচ্চ দর উঠেছিল এই প্রতিষ্ঠানটির 24 টাকা 50 পয়সায় এবং গতকাল এই প্রতিষ্ঠানটি 23 টাকা 30 পয়সায় লেনদেন শেষ করেছে। বেক্সিমকো ফার্মা এটি অবস্থান করছে এখন দ্বিতীয় অবস্থানে এবং দেখা যাচ্ছে যে এই প্রতিষ্ঠানটি এখন সর্বশেষ লেনদেন করেছে 25 টাকা দরে এবং সর্বোচ্চ দর উঠেছিল এই প্রতিষ্ঠানটির 25 টাকা 20 পয়সায় এবং সর্বনিম্ন দর নেমে গিয়েছিল 24 টাকা 10 পয়সায় এবং দেখতে পাচ্ছি যে গতকাল এই প্রতিষ্ঠানটি অর্থাৎ বেক্সিমকো ফার্মা গতকাল লেনদেন শেষ করেছিল 24 টাকায় এবং বাংলাদেশ বিল্ডিং কর্পোরেশন লিমিটেড সিস্টেম লিমিটেড এটি অবস্থান করছে তৃতীয় অবস্থানে এবং দেখতে পাচ্ছে যে 55 টাকা 60 পয়সায় এখন সবশেষ লেনদেন করেছে এবং সর্বোচ্চ দর উঠেছিল এই প্রতিষ্ঠানটির 57 টাকা 20 পয়সায় এবং সর্বনিম্ন দর নেমে গিয়েছিল 54 টাকা 90 পয়সায় অর্থাৎ দেখা যাচ্ছে যে তার সর্বোচ্চ দরের বেশ 3 থেকে 4 টাকা কিন্তু তফাৎ আছে এবং গতকাল এই প্রতিষ্ঠানটি 57 টাকা দরে লেনদেন শেষ করেছিল। এরপরে আছে ড্যাফোডিল কম এটি অবস্থান করছে চতুর্থ অবস্থানে এবং এটি এখন সর্বশেষ লেনদেন করেছে 45 টাকায় এবং 45 টাকা 10 পয়সায় সর্বোচ্চ দর উঠেছিল এই প্রতিষ্ঠানটির। এরপরে দেখতে পাচ্ছি যে এই প্রতিষ্ঠানটি সর্বশেষ লেনদেন করেছিল গতকালকে 41 টাকা 10 পয়সায়। এরপরে জিপিএস ইস্পাত লিমিটেড এইটি অবস্থান করছে পঞ্চম অবস্থানে টপ 20 শেয়ারের এবং এটি সর্বশেষ লেনদেন করেছে 36 টাকা 60 পয়সায় এবং সর্বোচ্চ দর উঠেছিল এই প্রতিষ্ঠানটির 36 টাকা 90 পয়সায় এবং সর্বনিম্ন দর নেমে গিয়েছিল এই প্রতিষ্ঠানটির 35 টাকা 60 পয়সায় এবং দেখতে পাচ্ছি যে এই প্রতিষ্ঠানটি গতকাল 35 টাকা 40 পয়সায় লেনদেন শেষ করেছিল। এর পঞ্চম অবস্থানে থাকা এই পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে দেখতে পাচ্ছি যে গতকাল যে প্রতিষ্ঠানগুলো দর কমে গিয়েছিল সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন সকাল থেকে দর একটি ওঠানামার মধ্য থেকেই কিন্তু লেনদেন কার্যক্রম পরিচালনা করছে। এরপরে আমি জানিয়ে দিতে চাই ষষ্ঠ অবস্থানে থাকা সিএমসি কেমিক্যাল লিমিটেড এবং এটি এখন 21 টাকা 90 পয়সায় লেনদেন হচ্ছে সর্বশেষ লেনদেন হয়েছে এবং 22 টাকা 90 পয়সায় সর্বোচ্চ দর উঠেছিল এই প্রতিষ্ঠানটির এবং সর্বনিম্ন দর নেমে গিয়েছিল 21 টাকা 80 পয়সায় এবং গতকাল এই প্রতিষ্ঠানটি 21 টাকা 40 পয়সায় লেনদেন শেষ করেছিল। এরপরের যে দেখতে পাচ্ছি যে ইমারুয়েন ডলি এবং লাফার্জ সুরমা লিমিটেড এবং লাফার্জ সুরমা লিমিটেডের অষ্টম অবস্থান করছে এই প্রতিষ্ঠানটি এবং লাফার্জ সুরমা লিমিটেড কোম্পানিটি 84 টাকা 20 পয়সায় সর্বশেষ লেনদেন করেছে এবং 84 টাকা 80 পয়সা সর্বোচ্চ 84 টাকা 10 পয়সা সর্বোচ্চ লেনদেন করলো 84 টাকা 80 পয়সা সর্বোচ্চ দর উঠেছিল এবং 82 টাকা 10 পয়সায় এটি সর্বনিম্ন দর নেমে গিয়েছিল এবং দেখতে পাচ্ছি যে গতকাল এই প্রতিষ্ঠানটি 82 টাকায় লেনদেন শেষ করেছিল। আরএসআরএম স্টিল লিমিটেড এই আরএসআরএম স্টিল লিমিটেডের স্টিল একটি কোম্পানি এটি নবম অবস্থান করছে এবং এটি 70 টাকা দরে সর্বশেষ লেনদেন করেছে এবং 71 টাকা 20 পয়সায় সর্বোচ্চ দর উঠেছিল এই প্রতিষ্ঠানটির এবং দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন দর নেমে গিয়েছিল 68 টাকা 80 পয়সায় অর্থাৎ বেশ খানিকটা দর বেড়েছে বলা যায়। যদিও গতকালকে এই প্রতিষ্ঠানটি 69 টাকা 60 পয়সায় লেনদেন শেষ করেছিল। অ্যাপোলো ইস্পাত লিমিটেড অবস্থান করছে টপ 20 10 নম্বর অবস্থানে এবং 19 টাকা 80 পয়সায় সর্বশেষ লেনদেন করেছে অ্যাপোলো ইস্পাত
এবং সর্বোচ্চ দর উঠেছিল 19 টাকা 90 পয়সা এবং গতকাল এই প্রতিষ্ঠানটি 19 টাকা 40 পয়সায় লেনদেন শেষ করেছিল। দর্শক, এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের খবরাখবর। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। বাড়ি ভাড়া ইস্যুতে সমঝোতা হলেও বেতন বাড়ানোর দাবিতে আশুলিয়া আজও পোশাক শ্রমিকদের কর্মবিরতি, পুলিশের সঙ্গে সংঘর্ষ, আলোচনার আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে নারী শ্রমিক যাওয়ার হার বাড়লেও কমেনি হয়রানির অভিযোগ, সরকারের কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ। নরসিংদীতে দখল আর দূষণের অস্তিত্ব সংকটে ব্রহ্মপুত্র, বিপর্যয়ের মুখে পরিবেশ ও জীববৈচিত্র্য, দায়ীদের বিরুদ্ধে নেই কার্যকর পদক্ষেপ। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।